নমস্কার বন্ধুরা, আজকে যেই লেকচারটা নিয়ে এসেছি সেটা হলো দ্য স্টোরি অফ ভিলেজ পালমপুর। সো এটা বেসিক্যালি ক্লাস 9 সিবিএসসি ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার, এনসিইআরটি ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার। আর এটা খুবই একটা বিউটিফুল চ্যাপ্টার, একটা স্টোরির মাধ্যমে, একটা ভিলেজের স্টোরির মাধ্যমে এখানে অনেক ইকোনমিক্যাল টার্ম ডেসক্রাইব করা আছে। তো চলো, লেটস গো। সো বেসিক্যালি পালমপুর is a well connected village. Raniganj is the nearest bigger village and is 3 কিলোমিটার away. সো এখানে দেওয়া আছে যে পালমপুর খুবই একটা ওয়েল কানেক্টেড ভিলেজ, মানে এই ভিলেজের যে কানেক্টিভিটি আছে সেটা খুবই ভালো, এবং যে নিয়ারেস্ট ভিলেজ আছে সেটা হলো রানীগঞ্জ, আর নিয়ারেস্ট টাউন হলো শাহপুর। সো বেসিক্যালি এই চ্যাপ্টারের প্রতি আমাদের অ্যাপ্রোচ থাকবে যে আমরা অনেক কিছু এখানে স্কিপ করে দেবো, যেহেতু এই চ্যাপ্টারটা একটা স্টোরি ফরম্যাটে আছে, সেজন্য আমরা আননেসেসারি জিনিসগুলোকে স্কিপ করে দেবো, এবং যেটা এক্সামের জন্য যেই পোর্শনগুলো রিকোয়ার্ড, মানে এক্স্যাক্টলি চ্যাপ্টারটাতে যেই টার্মগুলো এক্সপ্লেন করা আছে এবং কোশ্চেন যেই টার্মগুলো থেকে হবে, আমরা সেটার প্রতি আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা রাখবো। সো এখানে বেসিক্যালি পালমপুর ভিলেজে যে ট্রান্সপোর্ট মোড অফ ট্রান্সপোর্টগুলো ইউজ হয় সেগুলো দেওয়া আছে। সো ফার্স্ট যেটা ইউজ হয় সেটা হলো বুলক কার্ট, টোঙ্গাস, বগিস, এবং টোঙ্গাস বগিস এগুলো হলো মানে মানুষ যেভাবে যেভাবে বুলক কার্টকে বুলক টানে, সেভাবে টোঙ্গাস হলো মানুষে টানে, অনেকটা রিস্কার মতো, 2 চাকা হলো রিস্কার মতো। মোটরসাইকেলসও চলে, জিপসও চলে, এবং ট্রাক্টর দিয়েও মানুষে ট্রান্সপোর্ট করে। সো এখানে বেসিক্যালি পালমপুর ভিলেজের যে সোসাইটি স্ট্রাকচার দেওয়া আছে সেটা হলো টোটাল 450 ফ্যামিলিজ আছে পালমপুর ভিলেজে, এবং ওর মধ্যে দুটো ভাগ আছে, সেটা হলো আপার কাস্ট আর এসসি, শিডিউল কাস্ট মানে যারা জেনারেলি দলিতস। সো এখানে দেওয়া আছে যে টোটাল 80 ফ্যামিলিজ আছে আপার কাস্টে, এবং তারা মেজরিটি অফ দ্য ল্যান্ড, মানে ওইখানের যে জমিন আসে চাষবাস করার জন্য সেটার যে মেজরিটি সেটা কাদের কাছে আছে সেটা হলো আপার কাস্ট। আর আপার কাস্টের যে বাড়ি আছে সেটা হলো ব্রিক হাউসেস, এবং যদি আমরা এসসিস বা শিডিউল কাস্টকে দেখি তো তারা ভিলেজের একটা কর্নারে থাকে, এবং জেনারেলি মাড হাউস বা মাটির বাড়িতে বসবাস করে, এবং তাদের কাছে জমিন লেস আছে, মানে ওনস লেস ল্যান্ড দেন আপার কাস্ট। মানে আপার কাস্ট যেহেতু মেজরিটি অফ দ্য ল্যান্ড ওন করে, সেই জায়গায় যে শিডিউল কাস্ট আছে সেটা তাদের কাছে জমির সংখ্যা খুব কম। সো এইখানে পালমপুর ভিলেজে কী কী ডেভেলপমেন্ট হয়েছে এবং ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো দেওয়া আছে, যে এখানে বোথ ব্রিক অ্যান্ড মাড হাউসেস আছে, মানে ইটের বাড়িও আছে, মাটির বাড়িও আছে, এবং সেখানকার যে রোড সেগুলা ওয়েল কানেক্টেড, এবং ইলেকট্রিসিটিও আছে খুব ভালো। 2টো প্রাইমারি স্কুল আছে, একটি হাই স্কুল আছে, এবং ইরিগেশনের জন্য টিউবওয়েল ফ্যাসিলিটিও আছে। সো এইখানে আমরা ফার্স্ট এই চ্যাপ্টারে যে ইকোনমিক্যাল টার্মটা পাই সেটা হলো অর্গানাইজেশন অফ প্রোডাকশন। তো আমরা এখানে দেখছি যে অর্গানাইজেশন অফ প্রোডাকশন জিনিসটা কি, সেটা হলো দ্য এইম অফ প্রোডাকশন ইজ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস ডেট উই ওয়ান্ট। সো যে কোনো জিনিস প্রোডাকশনের যেই ফার্স্ট এইম থাকে বা প্রথম লক্ষ্য থাকে সেটা হলো নিজেদের জন্য কিছু গুডস বা সার্ভিস প্রডিউস করা, যেটা আমাদের দরকার, সেজন্যই আমরা যে কোনো জিনিসের প্রোডাকশন করে থাকি। সো এখানে দেওয়া আছে যে প্রোডাকশনের যে রিকোয়ারমেন্ট সেগুলো হলো ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল আর নলেজ অ্যান্ড এক্সপার্টিস। ল্যান্ড মানে জমিন, লেবার মানে যারা কাজ করবে প্রোডাকশানে তারা, ফিজিক্যাল ক্যাপিটাল মানে এখানে মানি হতে পারে, এখানে তোমার ফিজিক্যাল শ্রম হতে পারে, আর নলেজ দরকার এবং এক্সপার্টিস দরকার যে কোনো জিনিস প্রডিউস করার জন্য। সো এখানে দেওয়া আছে যে ফিক্সড ক্যাপিটাল জিনিসটা কি, এটা হলো এই চ্যাপ্টারের সেকেন্ড ইকোনমিক্যাল টার্ম, এবং এই টার্মগুলোর উপর বেস করেই তোমাদের এক্সামে কোশ্চেন হবে। সেটা হলো থিংস দ্যাট ক্যান বি ইউজড ওভার অ্যান্ড ওভার ইন দ্য প্রোডাকশন, মানে যে কোনো জিনিস যেটা একটা প্রোডাকশানে বারবার ইউজ করা যায়, মানে ওই জিনিসটা একবার প্রোডাকশানে ইউজ করলে শেষ হয়ে যায় না, সেটা হলো ফিক্সড ক্যাপিটাল। যেরকম টুলস, মেশিনারিজ আর বিল্ডিংস। যেমন টুলস তুমি বারবার প্রোডাকশানে ইউজ করতে পারবে, ফর এক্সাম্পল তোমার কাছে ট্রাক্টর আছে, তো তুমি বারবার বছরের পর বছর এটা ফার্মিংয়ে ইউজ করতে পারবে। মেশিনস, বিল্ডিং, মনে করো তোমার কাছে একটা গ্রেনারি আছে, গ্রেনারি মানে যেখানে আমরা স্টোর করে রাখি আমাদের খাবার বা শস্যদানা, যেখানে আমরা স্টোর করে রাখি সেটাকে গ্রেনারি বলে। তো গ্রেনারি বছরের পর বছর ইউজ করা যায় প্রোডাকশানে, সেটা ফুরোয় যায় না। সো দিজ আর কল ফিক্সড ক্যাপিটাল। আর ওয়ার্কিং ক্যাপিটাল হলো থিংস দ্যাট আর ইউজ কমপ্লিটলি ডিউরিং প্রোডাকশন, মানে সাপোজ এই বছর তুমি প্রোডাকশন করবে এবং এই বছরে এটা শেষ হয়ে যাবে, পরের বছর প্রোডাকশানে এটা আবার রিনিউ করতে হবে, সেগুলো হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ফর এক্সাম্পল র মেটেরিয়ালস অ্যান্ড মানি। র মেটেরিয়ালস মানে সাপোজ তুমি ফার্মিং করবে, তো তোমার সিডসের দরকার বা বীজের দরকার,
তো বিচি একবার ফার্মিং করলে শেষ হয়ে যায়, নেক্সট ইয়ার ফার্মিং করতে গেলে তোমাকে আবার নতুন বিচি ইম্পোর্ট করতে হবে বা কিনে আনতে হবে। মানে সাপোজ এই প্রোডাকশনের জন্য যতটুকু টাকা দরকার সেটা এই বছরেই শেষ হয়ে যাবে বা ইউজ হয়ে যাবে। সো এখানে দেওয়া আছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে প্রোডাকশনের জন্য কী কী ফ্যাক্টরস দরকার বা কী কী ফ্যাক্টর রেসপন্সিবল। সো এখানে দেওয়া আছে এভরি প্রোডাকশন ইজ অর্গানাইজড বাই কম্বাইনিং ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল। প্রত্যেকটা প্রোডাকশন যখনই হয় যখন কিছু জিনিস একসাথে কাজ করে। তো সাপোজ ফার্মিং একটা প্রোডাকশন যেখান থেকে আমরা খাবার পাই, তো সেখানে কী কী দরকার, ল্যান্ডের দরকার, লেবারের দরকার, ফিজিক্যাল ক্যাপিটালের দরকার আর হিউম্যান ক্যাপিটালের দরকার। সো এগুলো হলো ফ্যাক্টরস রেসপন্সিবল ফর প্রোডাকশন। সো এইখানে বেসিক্যালি আমরা ফার্মিং ইন পালমপুর দেখব। তো পালমপুরের মানুষদের মেইন ইকোনমিক অ্যাক্টিভিটি হলো ফার্মিং, মানে ওইখানের বেশিরভাগ মানুষরা যেই পেশায় জড়িত সেই পেশাটা হলো ফার্মিং। সো এখানে 75% মানুষ ফার্মিংয়ের সঙ্গে জড়িত। এর মধ্যে কিছু আছে যারা নিজেরা ল্যান্ডে ফার্মিং করে, আর কিছু আছে ফার্ম লেবার, মানে যারা অন্যরা ল্যান্ডে ডেলি ওয়েজ লেবার হিসাবে কাজ করে। সো এখানে বেসিক্যালি 75%-এর মধ্যে দুটো ভাগ আছে, যেটা হলো ওয়ান পোর্শন হলো ফার্মার্স আর অ্যানাদার পোর্শন হলো ফার্ম লেবার্স। আর এখানে একটা ইউনিট দেওয়া আছে যেটা এই চ্যাপ্টারে বারবার ইউজ হয়েছে, সেটা হলো 1 হেক্টর। 1 হেক্টর হলো 100 স্কোয়ার মিটার, মানে 100 স্কোয়ার মিটারের যদি একটা স্কোয়ার থাকে মানে চারিদিক থেকে 100 মিটার, তো সেই যে টোটাল এরিয়াটাকে আমরা বলবো 1 হেক্টর। তো এইখানে আমাদের এনসিইআরটি টেক্সট বুকে একটা কোশ্চেন আছে যে ইজ দেয়ার এ ওয়ে ওয়ান ক্যান গ্রো মোর ফ্রম দ্য সেম ল্যান্ড, মানে সেম ল্যান্ড থেকে কি আমরা একটু বেশি উৎপাদন করতে পারি। সো আমরা দেখে নিচ্ছি এখানে যে ফার্মিং ইজ দ্য মেন প্রোডাকশন অ্যাক্টিভিটি ইন পালমপুর, মানে পালমপুরের মানুষদের যে প্রধান পেশা সেটা হলো ফার্মিং। আর পালমপুর রিজেম্বলস এ ভিলেজ অফ দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইউপি, মানে ইউপির উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন পার্টের একটা ভিলেজকে পালমপুর রিজেম্বল করে, মানে ওয়েস্টার্ন পার্টের একটা ভিলেজের মতো পালমপুর একটা ভিলেজ। হেয়ার অল ল্যান্ড ইজ কাল্টিভেটেড অ্যান্ড নো ল্যান্ড ইজ লেফট আইডল, মানে এখানে সবগুলো ল্যান্ডই কাল্টিভেশনের সঙ্গে জড়িত এবং কোনো ল্যান্ডকেই ছাড়া হয় না বা এভাবে ফেলে রাখা হয় না। সো ইন রেনি সিজন আমরা জানি যে খারিফ ক্রপস জেনারেলি গ্রো হয়। তো ওইখানকার যে ফার্মাররা আছে বেসিক্যালি দুইটা খারিফ ক্রপ গ্রো করে, সেটা হলো জোয়ার আর বাজরা। আর এর মধ্যে মেজরিটি পোর্শন ওই ক্রপগুলার ক্যাটেলের খাদ্য বা গবাদি পশুর খাদ্য হিসাবে ইউজ হয়। আর ইন উইন্টার সিজন আমরা জানি যে রবি ক্রপস গ্রো হয়। সো ওইখানকার ফার্মাররা বেসিক্যালি পটেটোস গ্রো করে আর হুইট মানে গম গ্রো করে। সো এখানে দেওয়া আছে এটা হলো হুইটের ইমেজ, আমরা জানি সবাই বাজরা এরকম দেখতে হয়, সুগার কেনও গ্রো করা হয় পালমপুরে, আর সেটা হলো পটেটো। সো এখানে বেসিক্যালি ওয়েটের উপর বেস করে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। সো ওয়েট প্রোডাকশনের কিছু অংশ পার্সোনাল কনজামশনের জন্য রাখা হয়, মানে নিজেদের খাবারের জন্য বা নিজেদের কনজামশনের জন্য রাখা হয়। আর যে বাকি অংশটা থাকে যেটা হলো সারপ্লাস, সেটা রানীগঞ্জ যেটা নিয়ারেস্ট ভিলেজ সেখানে বিক্রি করে দেওয়া হয়। এটা হলো ওইখানকার যে ফার্মিং অ্যাক্টিভিটি সেটার ইকোনমিক স্ট্রাকচার। সো ওইখানকার যে ফার্মাররা আছে তিনটা প্রধান শস্য উৎপাদন করে, যেটা আমরা দেখেছি জোয়ার, বাজরা আর হুইট। সো ওইখানকার যে এত ভালো প্রোডাকশান সেটার পিছনে যে মেইন রিজন সেটা হলো ইরিগেশন বা জলসেচ। ইরিগেশন হলো একটা প্রসেস, যে প্রসেস দিয়ে আমরা ফার্মিংয়ে জল দিই বা আমরা যে কোনো খাদ্য উৎপাদনে জলসেচ করি, জলসেচকেই আমরা ইরিগেশন বলি। সো ইরিগেশনের জন্য আমাদের কী দরকার, ইলেকট্রিসিটি দরকার। তো এখানে দেওয়া আছে যে ইলেকট্রিসিটি কেম আর্লি টু পালমপুর, মানে ইলেকট্রিসিটি পালমপুরে খুব আগে এসেছিলো। আর ইলেকট্রিসিটি আসার আগে মানুষরা কী ইউজ করতো, পার্সিয়ান হুইলস। পার্সিয়ান হুইলস মানে মাটির কুয়ো দিয়ে জলসেচ করতো, কিন্তু ইলেকট্রিসিটি আসার পর সবাই টিউবওয়েলস ইউজ করছে। সো এখানে আরেকটা ইকোনমিক টার্ম আমরা দেখতে পারি যেটা হলো মাল্টিপল ক্রপিং। সো মাল্টিপল ক্রপিং বেসিক্যালি জিনিসটা কি, টু গ্রো মোর দেন ওয়ান ক্রপ অন এ পিস অফ ল্যান্ড ডিউরিং দ্য ইয়ার ইজ কল মাল্টিপল ক্রপিং, মানে যে কোনো একটা ল্যান্ড পোর্শনে একের থেকে বেশি ক্রপ বা শস্য উৎপাদন করা, সেটাই হলো মাল্টিপল ক্রপিং। ধরো একটা ল্যান্ডের ভিতর তুমি জানুয়ারি ফেব্রুয়ারিতে জোয়ার চাষ করছো, এরপরে জোয়ার হওয়ার পরে বাজরা চাষ করছো এবং উইন্টারে তুমি গম চাষ করছো, সেটাই হলো বেসিক্যালি মাল্টিপল ক্রপিং। সো এইখানে 2018-এর একটা ডাটা দেওয়া আছে যেটা
ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ডাটা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কোঅপারেশন অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। তো এখানে দেওয়া আছে যে এরিয়াস কাল্টিভেটেড, মানে ভারতের মধ্যে টোটাল কতটুকু জমিন চাষ করা হয়েছে ইয়ার বেসিসে দেওয়া আছে, এবং সেটা দেওয়া আছে হেক্টারে। তো এখানে দেখছি আমরা 1950-51 132 মিলিয়ন হেক্টর, মানে 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। তো তোমরা আইডিয়া করতে পারো কত বড় এরিয়ার কথা বলা হচ্ছে। এবং সেখান থেকে আমরা ডাইরেক্ট দেখছি 2014-15 198 মিলিয়ন হেক্টর এরিয়া কাল্টিভেট হয়। তো এখানে ডাটা দেওয়া আছে, এটা এত ইম্পর্ট্যান্ট না এক্সামের জন্য, তবু একটু দেখে নিও। ভারতের যে এগ্রিকালচারাল ইকোনমি সেটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি সেই ডাটাটাকেই একটা বার গ্রাফ হিসাবে দেওয়া আছে। তো দেখতে পারো যে 1950-51 132, তো এখানে 132 দেওয়া আছে, এবং 2014-15 198 মিলিয়ন হেক্টর, এবং এখানে বার গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে যে কোন ইয়ারে বেশি ছিল কোন ইয়ারে কম ছিল। তো সেটা এত ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এগুলো স্টাডি করলে এগ্রিকালচারাল ইকোনমি খুব ক্লিয়ার হয়ে যায়। সো এখানে এখন থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, সেটা হলো টিল 1960s, মানে 1960 পর্যন্ত যে সিডসগুলো ইউজ হতো কাল্টিভেশনে বা ফার্মিংয়ে, সেগুলো ছিল ট্রেডিশনাল ওয়ান, মানে ন্যাচারাল ওয়ান। সেগুলো কোনো হাইব্রিড ছিল না, ন্যাচারাল ছিল, এবং তাদের যে ফসলের উৎপাদন ক্ষমতা ছিল সেগুলো খুব লো ছিল। দি সিডস ইউজড ইন কাল্টিভেশন আর ট্রেডিশনাল ওয়ান্স অ্যান্ড রিলেটিভলি লো ইল্ডস, মানে যে সিডগুলো ইউজ হতো কাল্টিভেশনে সেগুলো ট্রেডিশনাল বা ন্যাচারাল ছিল, এবং তাদের যে শস্য উৎপাদন ক্ষমতা খুব কম ছিল। আর ফার্টিলাইজার হিসাবে বেসিক্যালি কী ইউজ করা হতো, কাউডাং আর ন্যাচারাল ম্যানিউর, মানে গোবর আর যে আমাদের ন্যাচারাল সার আছে, যেটা পাতা, লতা পাতা এবং বিভিন্ন ভেজিটেবলের ডিকম্পোজিশনের ফলে আমরা পাই, সেগুলো ইউজ করা হতো। এবং লেট 1960s, মানে 1960 লাস্টের দিকে কী হয়, গ্রিন রিভলিউশন আসে। আমি গ্রিন রিভলিউশন নিয়ে একটা সেপারেট লেকচার বানাবো, কিন্তু এই চ্যাপ্টার জন্য যতটুকু দরকার ততটুকু বলছি। গ্রিন রিভলিউশন হলো এমন একটা সময় যখন মানুষ ফার্মিং নিয়ে অনেক কনসিয়াস হলো, যে দেখলো যে ফার্মিংয়ে অনেক স্কোপ আছে, এবং বিভিন্ন ধরনের জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড সিড মার্কেটে ইন্ট্রোডিউস করা হলো, এবং তাদের উৎপাদন খুবই হাই ছিল, এবং সেই জন্য এগ্রিকালচারাল ইকোনমি অনেক বুস্ট হয়েছিল। সেটাকে বেসিক্যালি আমরা গ্রিন রিভলিউশন বলি। সেম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মতো, কিন্তু এখানে এগ্রিকালচার বুস্ট হয়েছিল আর ওইখানে হলো ইন্ডাস্ট্রি বুস্ট হয়েছিল। সো এখানে আমরা দেখতে পাই যে গ্রিন রেভলিউশনে HYVs ইন্ট্রোডিউস করা হয়। তো HYVs কি মানে কি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, মানে যার ফলন ক্ষমতা খুব বেশি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, মাচ গ্রেটার অ্যামাউন্টস অফ গ্রেইন অন এ সিঙ্গেল প্ল্যান্ট, মানে একটা সিঙ্গেল প্ল্যান্টের ভিতরে অনেক শস্যদানা হয় এই বীজের ফলে। সো HYVs মানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, মাচ গ্রেটার অ্যামাউন্টস অফ গ্রেইন অন এ সিঙ্গেল প্ল্যান্ট আমরা দেখলাম। কিন্তু এটার একটা কনস বা একটা রেসপন্সিবল ফ্যাক্টর হলো HYV সিডের অনেক জল দরকার, আর সেটা ন্যাচারাল ম্যানিউর বা কাউডাং দিয়ে এতটুকু অ্যাচিভ করা যায় না, সেটার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার দরকার। সো এই দুটো হলো HYVসের জন্য দরকার, সেগুলো হলো প্ল্যান্টি অফ ওয়াটার আর কেমিক্যাল ফার্টিলাইজার। সো এইখানে বেসিক্যালি একটা ডায়াগ্রাম দেওয়া আছে গ্রিন রেভলিউশনের। সেখানে দেখতে পাচ্ছি মডার্ন ফার্মিং মেথডে আমরা কী কী ইউজ করি। ফার্স্ট হলো HYV ইউজ করি, সেকেন্ড হলো ফার্টিলাইজার ইউজ করি, পেস্টিসাইড ইউজ করি, পেস্টিসাইড মানে কীটনাশক, আর ফার্মিং মেশিনারি ইউজ করি। ফার্মিং মেশিনারির জন্য কী দরকার, ডিজেল দরকার। আর ইরিগেশনের জন্য আমরা কী ইউজ করি, ক্যানেল, ওয়াটার পাম্প ইউজ করি, ইলেকট্রিসিটি ইউজ করি, আর ড্যামস ইউজ করি। সো এটা বেসিক্যালি গ্রিন রেভলিউশনের পরে যে ফার্মিংয়ে যে রিভলিউশন আসে সেটার জন্য মডার্ন ফার্মিং মেথড ইন্ট্রোডিউস হয়, এবং মডার্ন ফার্মিং মেথডে কী কী জড়িত বা কী কী অ্যাক্টিভিটির ফলে মডার্ন ফার্মিং মেথড হয়। তো বেসিক্যালি একটা ডায়াগ্রামের মাধ্যমে সব কিছু দেওয়া আছে। এবার দেখবো আমরা দ্য গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে গ্রিন রিভলিউশন কখন আসে, সেম 1960s লাস্টেই আসে। সো পাঞ্জাব, হরিয়ানা আর ওয়েস্টার্ন ইউপির যে ফার্মারগুলো হয় তারা প্রথম গ্রিন রিভলিউশনের ফলে যেটা মডার্ন ফার্মিং মেথড হয় সেটা ট্রাই করে ইন্ডিয়াতে। দে সেট আপ টিউবওয়েলস ফর ইরিগেশন, জলসেচের জন্য তারা টিউবওয়েল সেট আপ করে, আর HYV সিড ইউজ করে, এবং কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস ইউজ করে। সো এখানে বেসিক্যালি যদি আমরা সামারাইজ করি আমরা দেখতে পারি যে পাঞ্জাব, হরিয়ানা আর ওয়েস্টার্ন ইউপির যে ফার্মারগুলো তারা ইন্ডিয়াতে প্রথম গ্রিন রিভলিউশন ইন্ট্রোডিউস করায়, তারা প্রথম মডার্ন ফার্মিং মেথড ট্রাই করে ইন্ডিয়াতে। সো
এখানে গ্রিন রেভলিউশন ইন পালমপুর যদি আমরা দেখি, প্রথমে ট্রেডিশনাল ফার্মিং মানে যেটা ন্যাচারাল ফার্মিং, সেটা থেকে যে গম প্রোডাকশন হতো বা উইট প্রোডাকশন হতো সেটা হলো 1300 কেজি পার হেক্টর, মানে পার হেক্টর ল্যান্ড থেকে 1300 কেজি উইট প্রোডাকশন হতো। কিন্তু যখন গ্রিন রেভলিউশন আসলো, HYB ইউজ হলো, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, সো সেখানে ওয়েস্ট প্রোডাকশন অনেক বুস্ট হলো, 3200 কেজি পার হেক্টর হয়ে গেল। মানে দেখতে পাচ্ছ 1300 কেজি পার হেক্টর থেকে বুস্ট হয়ে সেটা 3200 কেজি পার হেক্টর হয়ে গেল। সো আমরা এখানে দেখতে পারি যে গ্রিন রেভলিউশন আমাদের ফার্মার্সকে কতটা হেল্প করেছে। সো এখানে বেসিক্যালি কতটুক টনস বা কতটুক গম প্রোডাকশন হয়েছে কোন কোন বছরে, সেখানে একটা ডাটা দেওয়া আছে, এটা একটা গভর্নমেন্ট ডাটা। সো সেটা তোমরা দেখতে পারো। 1965 to 66-এ 10 রকম পালস প্রোডাকশন হতো এবং 10 মিলিয়ন টন পালস প্রোডাকশন হতো আর 10 মিলিয়ন টন উইট প্রোডাকশন হতো। সেটা 2017-18-এ বেড়ে 25 মিলিয়ন টনস এবং 100 মিলিয়ন টনস হয়ে গেছে। তো এখানে বেসিক্যালি পালমপুর ভিলেজের যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন আছে সেটা দেওয়া আছে, দেখতে পারো যে এখানে কিছু মেজরিটিদের কাছে বড় বড় ল্যান্ডও আছে এবং কিছু যারা দলিতস বা এসসিস তাদের কাছে ছোটো ছোটো ল্যান্ড আছে, যেটা আমরা চ্যাপ্টার প্রথমেই দেখেছি যে ওইখানকার যে মেজরিটি বা ওইখানকার যেই আপার ক্লাস তারা বেশি ল্যান্ড ওন করে, আর ওইখানকার যে দলিতস বা শিডিউল কাস্ট তারা লো অ্যামাউন্ট অফ ল্যান্ড ওন করে। সো এখানে বেসিক্যালি কেমিক্যাল ফার্টিলাইজার সম্পর্কে দেওয়া আছে যে কেমিক্যাল ফার্টিলাইজার প্রোভাইড মিনারেল হুইচ ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড আর ইমিডিয়েটলি অ্যাভেলেবল টু প্ল্যান্ট। তো কেমিক্যাল ফার্টিলাইজার কী করে, সঙ্গে সঙ্গে মানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যদি জলের কন্ট্যাক্টে আসে সঙ্গে সঙ্গে গাছদেরকে যেই মিনারেলস দরকার সেগুলো প্রোভাইড করে থাকে। কিন্তু ওই মিনারেলসগুলো সবসময় ওই মাটিতে থাকে না, সেটা হলো একটা কনস, বাট দিস মে নট বি রিটেন্ড ইন দ্য সয়েল ফর লং, দে মে এসকেপ ফ্রম দ্য সয়েল অ্যান্ড পলিউট গ্রাউন্ড ওয়াটার। আরেকটা কনস হলো বা একটা নেগেটিভ দিক হলো ওই কেমিক্যাল ফার্টিলাইজাররা যদি ওয়াশ আউট হয়ে যায় সেটা গ্রাউন্ড ওয়াটার বা মাটির নিচে যে জল আছে সেটাকেও পলিউট করতে পারে বা দূষিত করতে পারে, রিভার্স আর লেকসকেও জেনারেলি দূষিত করে থাকে। কেমিক্যাল ফার্টিলাইজার ক্যান অলসো কিল ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজম ইন দ্য সয়েল। আমরা জানি যে মাটির ভিতরে কিছু ইম্পর্টেন্ট হেল্পফুল ব্যাকটেরিয়া থাকে, যেমন আমরা পড়েছিলাম, জানি না তোমাদের এই ক্লাস 9-এ আছে না, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যেগুলো গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। ওটার কাজ হলো গাছের রুটস দিয়ে যাতে নাইট্রোজেন নিতে পারে গাছ, সেটা দেখা। সো কেমিক্যাল ফার্টিলাইজারের এক্সেসিভ ইউসের পরে ওইখানকার যে ইম্পর্টেন্ট মাইক্রো অর্গানিজম আর ব্যাকটেরিয়া আছে যেগুলো ডিকম্পোজিশন আর নাইট্রোজেন ফিক্সিংয়ে হেল্প করে, সেগুলোও ড্যামেজ হতে পারে বা ওগুলো সেখান থেকে মুছে যেতে পারে। দিস মিনস সামটাইম আফটার দেয়ার ইউজ দ্য সয়েল উইল বি লেস ফার্টাইল দেন এভার বিফোর। মানে এটা থেকে আমরা দেখতে পারি যে কেমিক্যাল ফার্টিলাইজার অনবরত ইউজ করার পরে আগে সেই জায়গার ল্যান্ডটা যত ফার্টাইল ছিল সেটা আর ফিউচারে থাকবে না। দি কনজামশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার ইন পাঞ্জাব ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। যে স্টেটটা আমাদের কান্ট্রির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে সেটা হলো পাঞ্জাব। দি কন্টিনিউয়াস ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার হ্যাজ লেড টু ডিগ্রেডেশন অফ সয়েল হেলথ। সয়েলের যে হেলথ আছে কন্টিনিউয়াস কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার পর সেটা একদম ড্যামেজ হয়ে যায় বা সেটার যে কোয়ালিটি আছে ল্যান্ডের সেটা নিচে নামতে থাকে। পাঞ্জাব ফার্মার্স আর নাও ফোর্স টু ইউজ মোর অ্যান্ড মোর কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড আদার ইনপুটস টু অ্যাচিভ দ্য সেম প্রোডাকশন লেভেল। তাদেরও কথা ভাবতে হবে, তাদের যে প্রোডাকশন লেভেল আছে বা প্রোডাকশন যে টার্গেট থাকে ইয়ারের, সেগুলো মিট করার জন্য তো ন্যাচারাল ফার্টিলাইজারের উপরে ওরা ডিপেন্ড করতে পারে না, সেজন্য তারা মোর অ্যান্ড মোর কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে। কিন্তু এর ফলে পরিবেশে যে দূষণ হচ্ছে সেটাও আমাদেরকে দেখতে হবে। সো এখানে হাউ ইজ ল্যান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ফার্মার্স ইন পালমপুর, মানে পালমপুরের ফার্মার্স বা কৃষকদের মধ্যে যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন আছে সেটা কীরকম। আনফর্চুনেটলি নট অল দি পিপল এঙ্গেজড ইন এগ্রিকালচার হ্যাভ সাফিসিয়েন্ট ল্যান্ড ফর কাল্টিভেশন। মানে ওইখানকার যে প্রত্যেক যে মানুষ এগ্রিকালচারের সঙ্গে জড়িত তাদের সবার কাছে ল্যান্ড নেই। ইন পালমপুর অ্যাবাউট 1/3 অফ দ্য 450 ফ্যামিলিজ আর ল্যান্ডলেস। মানে 450 ফ্যামিলিজ, যেটা টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ ইন পালমপুর, সেটা 3/1 মানুষের কাছে জমিন নেই। দ্যাট ইজ 150 ফ্যামিলিজ, মোস্ট অফ দেম দলিতস হ্যাভ নো ল্যান্ড ফর কাল্টিভেশন। মানে ওইখানকার 150 ফ্যামিলিজ, যাদের মধ্যে ম্যাক্সিমাম হলো দলিতস বা শিডিউল কাস্ট, তাদের কাছে কোনো ল্যান্ড নেই। 240 ফ্যামিলিজ কাল্টিভেট স্মল প্লটস অফ ল্যান্ড লেস দেন 2 হেক্টর ইন সাইজ। এবং 450 ফ্যামিলির মধ্যে 240টা ফ্যামিলি খুব ছোটো ছোটো প্লটস কাল্টিভেট করে যাদের এরিয়া 2 হেক্টরের থেকেও কম।
কাল্টিভেশন অফ সাচ প্লটস ডাজ নট ব্রিং অ্যাডিকুয়েট ইনকাম টু দ্য ফার্মার ফ্যামিলি। এত ছোটো ছোটো ল্যান্ড চাষ করার ফলে তাদের যে পরিবার চালানোর জন্য যে ইনকাম সেটা মিট হয় না বা সেটা ফুরোয় না। সো হাউ ইজ ল্যান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ফার্মার্স অফ পালমপুর, মানে পালমপুরের ফার্মার্সদের মধ্যে কীভাবে ল্যান্ড ডিস্ট্রিবিউশন হয়েছে। অন দি আদার হ্যান্ড মোর দ্যান হাফ অফ দ্য এরিয়া অফ দ্য ভিলেজ ইজ কভার্ড বাই প্লটস দ্যাট আর কোয়াইট লার্জ ইন সাইজ। সো সেখানকার ভিলেজের সাইজের যে হাফ সাইজ সেটা থেকেও বেশি ল্যান্ড আছে এবং সেগুলোর সাইজ খানিকটা বড়। ইন পালমপুর দেয়ার আর 60 ফ্যামিলিজ অফ মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার। সো পালমপুরের যে টোটাল ফ্যামিলিজ আছে সেখানকার 60 ফ্যামিলিজ মিডিয়াম আর লার্জ কৃষক। হু কাল্টিভেট মোর দেন 2 হেক্টর অফ ল্যান্ড, যাদের কাছে 2 হেক্টরের থেকেও বেশি ল্যান্ড আছে। এ ফিউ অফ দ্য লার্জ ফার্মার হ্যাভ ল্যান্ড এক্সটেন্ডিং ওভার 10 হেক্টর মোর, এবং কিছু ফার্মার আছে বড় ফার্মার যাদের কাছে 10 হেক্টরের থেকেও বেশি ল্যান্ড আছে। 1 হেক্টর ইকুয়াল টু 100 স্কোয়ার মিটার। সো এখানে বেশি ফার্মিং অ্যাক্টিভিটির কিছু ডায়াগ্রাম আছে, দেখতে পাচ্ছ এখানে হারভেস্টিং চলছে, এখানে পেস্টিসাইড বা ফার্টিলাইজার স্প্রেইং চলছে, আর এখানে বুলক দিয়ে মাটি প্লাউ করা হচ্ছে, যেটাকে আমরা প্লাউইং বলি, সেম এখানেও। এবং এখানে সোয়িং চলছে, সোয়িং মানে বীজ রোপণ, আর এখানে সেম ট্রাক্টর দিয়ে প্লাউ করা হচ্ছে। সো এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন অফ কাল্টিভেটেড এরিয়া অ্যান্ড ফার্মার। সেটা হলো পকেট বুক অফ এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স 2018, স্টেট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার 2018-এর ডাটা, এবং এটা গভর্নমেন্ট ডাটা ফ্রম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এখানে দেওয়া আছে যে কাল্টিভেটেড এরিয়া আর নাম্বার অফ ফার্মার, দুটোটার মধ্যে একটা কম্প্যারিজন দেওয়া আছে। তো এখানে দেখতে পারি যে লাইট পিঙ্কিশ যে টোনটা সেটা হলো মার্জিনাল আর স্মল ফার্মার, মানে এই পিঙ্কিশ টোনটা হলো স্মল ফার্মার, আর রেড টোনটা হলো মিডিয়াম বা সেমি মিডিয়াম বা লার্জ ফার্মার। সো এখানে যদি আমরা দেখি যে পিঙ্ক কালারটা হলো স্মল বা ছোটো ফার্মার, আর বড় ফার্মারকে রেড দিয়ে বোঝানো হয়েছে। সো কাল্টিভেটেড এরিয়ার মধ্যে 55.4% করে লার্জ ফার্মার, আর 44.6% হলো স্মল ফার্মার। আর নাম্বার অফ ফার্মার যদি দেখি আমরা ইন্ডিয়াতে, সেখানে স্মল ফার্মার অনেকটাই বেশি, 85% ফার্মার ইন্ডিয়াতে স্মল ফার্মার, আর 15% হলো মিডিয়াম বা লার্জ ফার্মার। সো এখানে দেওয়া আছে যে হু উইল প্রোভাইড দ্য ল্যান্ড, মানে কে ল্যান্ড প্রোভাইড করবে। আফটার ল্যান্ড লেবার ইজ দ্য নেক্সট নেসেসারি ফ্যাক্টর ফর প্রোডাকশন, ফার্মিং রিকোয়ার্স এ গ্রেট ডিল অফ হার্ড ওয়ার্ক। স্মল ফার্মার্স অ্যালং উইথ দেয়ার ফ্যামিলিজ কাল্টিভেট দেয়ার ওন ল্যান্ড। এখানে দেওয়া আছে যে স্মল ফার্মার, যে ছোটো ফার্মার, তারা কোনো লেবার হায়ার করে না, তারা নিজেরা ফ্যামিলি মেম্বার মিলেই তাদের নিজের যে জমিন আছে সেটা চাষ করে। দাস দে প্রোভাইড দ্য লেবার রিকোয়ার্ড ফর ফার্মিং দ্যামসেলফ, তারা নিজেরকে নিজে লেবার প্রোভাইড করে। মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার হায়ার ফার্ম লেবার্স টু ওয়ার্ক অন দেয়ার ফিড, আর যে মধ্যবর্তী বা বড় ফার্মার আছে তারা জেনারেলি লেবার হায়ার করে তাদের জমিনে কাজ করার জন্য। এখানে একটা স্টোরি দেওয়া আছে, তোমরা এনসিআরটিতে দেখবে, খুবই ইন্টারেস্টিং স্টোরি। এই স্টোরির মাধ্যমে তোমরা ইকোনমিটাকে ইমোশনালি বুঝতে পারবে। সেটা হলো দালা আর রামকালি স্টোরি। আমি এখানে এক্সপ্লেন করছি না, তোমরা টেক্সট বইয়ে দেখে নেবে। জাস্ট বেসিক্যালি একটা পিকটোগ্রাফের মাধ্যমে এভাবে স্টোরিটা দেওয়া আছে কোর্সের মাধ্যমে। তো এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, যে স্টোরি অফ দালা। সো আমি এখানে যদি সামারাইজ করে দিই তাহলে দালা একটা ল্যান্ডলেস ফার্ম লেবার, মানে এমন একটা ব্যক্তি যিনি ফার্মিংয়ের সঙ্গে জড়িত কিন্তু নিজের কোনো ল্যান্ড নেই। সো ও অন্যের জমিনে লেবার হিসাবে কাজ করে, এবং গভর্নমেন্ট যেই ওয়েজ বা যেই বেতন সেট করে দেওয়া হয়েছে সেটা হলো ₹300 পার ডে, মানে পার ডে যেই আমরা যেটাকে বাংলা ভাষায় হাজিরা বলি সেটা হলো 300 টাকা। কিন্তু ওইখানে অনেক কম্পিটিশান, মানে ল্যান্ড কম, লেবার অনেক বেশি, তার জন্য দালা 160 টাকাতেও কাজ করতে রাজি হয়ে যায়। এবং এখানেই রামকালি আর দালার মধ্যে একটা কনভারসেশন দেওয়া আছে, যে ওর ফ্যামিলি কীভাবে চালাবে, এরকম একটা কনভারসেশন দেওয়া আছে। সেটা তোমরা দেখে নেবে। সো ক্যাপিটাল এখানে দেওয়া আছে, ক্যাপিটাল নিডেড ফর ফার্মিং। সো কী কী ক্যাপিটাল দরকার? মোস্ট ফার্মার হ্যাভ টু বড়ো মানি টু অ্যারেঞ্জ দ্য ক্যাপিটাল। যারা স্মল স্কেল ফার্মার আছে তাদের কী হয়, লোন নিতে হয়, বা গ্রামের যে ধনী ব্যক্তি তাদের থেকে মানি বড়ো বা উধার নিতে হয়। দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই, মানে যে রেটে ওরা লোন বা বড়োয়িং মানিকে রিপে করবে সেটার রেট খুবই হাই থাকে। আর মিডিয়াম ফার্মারদের কিছু সেভিং থাকে নিজের ফার্মিং থেকে, মানে গত বছরের ফার্মিং থেকে কিছু সেভিং থাকে, সেই সেভিংকেই তারা নেক্সট ইয়ার ফার্মিংয়ে ইমপ্লিমেন্ট করে। আর তার জন্য যে স্মল বা ছোটো ফার্মার হয় তাদেরকে সাফার বা লাঞ্ছিত হতে হয়, কারণ বড়োয়িং মানি আর বা ব্যাংকে থেকে লোন লওয়ার রিপের সময় তাদেরকে যে ইন্টারেস্ট রেটটা পে করতে হয় এবং সেটা খুবই হাই হয়, এবং প্রত্যেক বছর
ফসল সমান সমানও হয় না, কিছু বছর অনেক কমে যায় ডিউ টু ন্যাচারাল ক্যালামিটিস, কিছু বছর ফ্লাড হয়ে যায়, কিছু বছর খরা থাকে বা ড্রট থাকে, বৃষ্টি হয় না। সো এখানে বেসিক্যালি ক্যাপিটাল নিডেড ফর ফার্মিংয়ে এই দুইটা জিনিস দেওয়া আছে, যে মিডিয়াম ফার্মার আর স্মল ফার্মারদের মধ্যে যে তোমরা ফাইন্যান্সিয়ালি যে ডিফারেন্সটা দেখতে পারো সেটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে সেল অফ সারপ্লাস ফার্ম প্রোডাক্ট, মানে সারপ্লাস মানে নিজেদের কনজামশনের পরে যেটা বাকি থাকে, মানে যেটা বিক্রির জন্য থাকে, সেটা হলো গিয়ে সারপ্লাস ফার্ম প্রোডাক্ট। সো দে রিটেইন দ্য পার্ট অফ দ্য উইট ফর ফ্যামিলিজ কনজামশন অ্যান্ড সেল দ্য সারপ্লাস উইট, মানে ফ্যামিলির কনজামশনের জন্য যতটুকু গম দরকার ততটুকু রেখে দিয়ে যে বাকি যে সারপ্লাস থাকে, যে বাকি যে এক্সট্রা গমটা থাকে, সেটা ওরা মার্কেটে সেল করে দেয়। কিন্তু এটা মিডিয়াম এবং লার্জ যে ফার্মার তাদের ক্ষেত্রে। কিন্তু এবার স্মল ফার্মার্সের স্টোরিটা যদি আমরা দেখি, লিটল সারপ্লাস ওয়েট বিকজ দেয়ার প্রোডাকশন ইজ স্মল অ্যান্ড ফ্রম দিস এ সাবস্টেন্সিয়াল শেয়ার ইজ কেপ্ট ফর দেয়ার ওন ফ্যামিলি নিডস, মানে তাদের যে সারপ্লাস থাকে একদম নেগলিজিবল থাকে, নাই বলতে পারি আমরা, কারণ তাদের প্রোডাকশন খুবই কম এবং তাদের ফ্যামিলি নিডসের জন্য রেখে যে বাকি উইটটা থাকে সেটা একদম কম থাকে। তো সেই জন্য তারা মার্কেটে সেলও করতে পারে না এবং পরের বছর ফার্মিংয়ের জন্য সেরকম একটা অ্যামাউন্টও বা ক্যাপিটালও সেভ করতে পারে না। এবার নন ফার্মিং অ্যাক্টিভিটিস যদি দেখি আমরা পালমপুরে, যেই নন ফার্মিং মানে যেগুলো এগ্রিকালচারের সঙ্গে কানেক্টেড না বা ফার্মিংয়ের সঙ্গে কানেক্টেড না, সেখানে যে টোটাল পার্সেন্ট অফ পিপল আছে, মানে 25% অফ পিপল ওয়ার্কিং ইন পালমপুর আর এনগেজড ইন অ্যাক্টিভিটিস আদার দেন, সরি এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, মানে 25% পিপল পালমপুরে ফার্মিংয়ের সঙ্গে যুক্ত না, কারণ আমরা দেখেছি যে 75% পিপল ফার্মিংয়ের সঙ্গে যুক্ত। সো টোটাল 25% পিপল ফার্মিংয়ের সঙ্গে যুক্ত না ইন পালমপুর। সো আদার দেন ফার্মিং যে অ্যাক্টিভিটিগুলো পালমপুর হয় সেগুলো হলো ডায়েরি। এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, যে ডায়েরি জেনারেলি বাফেলোস বা কাউস যারা ওন করে তাদের থেকে হয় এবং তারা গ্রাস, জোয়ার, বাজরা সেগুলা ক্যাটেলদেরকে খাওয়ায় এবং যে মিল্কটা প্রডিউস হয় সেটা রানীগঞ্জে সেল করে দেওয়া হয় আফটার, যেটা সারপ্লাস থাকে ফ্যামিলি কনজামশনকে বাদ দিয়ে। সো এখানে 2 traders from শাহপুর টাউন হ্যাভ সেট আপ কালেকশন কাম চিলিং সেন্টার এট রানীগঞ্জ ফ্রম ওয়ার দ্য মিল্ক ইজ ট্রান্সপোর্টেড। তো তারা একটা চিলিং সেন্টার বা যেখানে মিল্কে স্টোর করে রাখা হয় সেটা সেট করে, সেটা হলো 2 ট্রেডার, শাহপুরের 2 ট্রেডার, এবং তারা যে মিল্কটা ইম্পোর্ট করে সেটা হলো পালমপুর থেকে। আর পালমপুরে কিছু স্মল স্কেল ম্যানুফ্যাকচারিংও হয়। অ্যাট প্রেজেন্ট লেস দেন 50 পিপল আর এঙ্গেজড ইন ম্যানুফ্যাকচারিং, মানে কিছু জিনিস বানানো হয় একদম স্মল স্কেলে, এবং সেটার যে টোটাল মানুষ এঙ্গেজড আছে সেটা হলো 50 পিপল। আর তারা জেনারেলি র মেটেরিয়ালসগুলো পালমপুর থেকে যে নেক্সট টাউন আছে শাহপুর, নিয়ারেস্ট টাউন, সেখানে সেল করে দেয় এবং খুবই সিম্পল প্রোডাকশন মেথড, এরকম হাইফাই কিছু নেই। আর সুগার কেন ক্রাশিং আমরা জানি, সুগার কেনের রস আমরা সবাই খেয়েছি। সো মিশাল হ্যাজ পারচেসড এ মেকানিক্যাল সুগার কেন ক্রাশিং মেশিন। সো মিশিরাল একটা পালমপুর ভিলেজের একটা পার্সন যিনি একটা মেকানিক্যাল সুগার কেন ক্রাশিং বা যেটাকে আমরা কুসাই বলি বা আখ বলি, আখ চিপিয়ে যেই মেশিনটা থেকে রস বের করা হয় সেটাকে বলি আমরা সুগার কেন ক্রাশিং মেশিন। সেখানে একটা মেকানিক্যাল মানে যেটা হাত দিয়ে চালায় সেটাকে আমরা মেকানিক্যাল বলি। সো এটা অটোমেটিক না বা কারেন্ট দিয়ে চলে না, সেটা ও পারচেস করে এবং ও নিজের সুগার কেন ফিল্ড আছে বা অন্যের সুগার কেন ফিল্ড থেকে ইম্পোর্ট করে এবং সুগার কেনের রস বিক্রি করে এবং সুগার কেন নিয়ারেস্ট ভিলেজে বিক্রি করে দেয়। এবং ও যেই সুগার কেনটা ক্রাশ করে, যে সুগারটা বের করে সেখান থেকে ও জ্যাগারি তৈরি করে এবং শাহপুরের যে ট্রেডার্স বা ব্যবসায়ী লোক আছে তাদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এর ক্ষেত্রে দেখা যায় যে তার যেহেতু স্মল স্কেল, তার প্রফিটটা খুবই কম। সো এখানে কারিম নামে একজন কম্পিউটার ক্লাস ওপেন করে, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, বইও আছে পুরাটা। সো ও বেসিক্যালি ছোটো একটা কম্পিউটার ক্লাস ওপেন করে এবং এখানে ওইখানে পালমপুর ভিলেজের যে হাই স্কুলের ছাত্রছাত্রীরা আছে ওরা ওর ক্লাস অ্যাটেন্ড করে। শপকিপার কিছু দোকানদারও আছে পালমপুরে। সো এইখানে আমরা যে অ্যাক্টিভিটিগুলো দেখছি ওগুলো হলো রেদার দেন ফার্মিং, মানে যে অ্যাক্টিভিটিগুলো ফার্মিংয়ের সঙ্গে জড়িত নয়। সো এখানে দেওয়া যে কিছু শপকিপার্স আছে পালমপুরে, স্মল স্কেল শপকিপার যারা রাইস, সুইট, সুগার, টি, অয়েল, যেটা আমরা জানি বাজে মালের দোকান, সেই দোকানগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। এত ইম্পর্ট্যান্ট নয় এগুলো, শুধু এভাবে কোশ্চেন আসতে পারে যে পালমপুরে যে নন ফার্মিং অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কী কী, তো তোমরা দিতে পারো। কিছু মানুষ শপকিপার্স, কেউ কাছে সুগার কেন ক্রাশিং মেশিন আছে, কেউ কম্পিউটার ক্লাস করায়, কেউ
ডায়েরির সঙ্গে বা দুধের ব্যবসার সঙ্গে জড়িত, সো এগুলি দেওয়া আছে। কিছু ট্রান্সপোর্টের ব্যবসা আছে, আমরা সবখানেই ট্রান্সপোর্টের ব্যবসা থাকে। কিছু মানুষের গাড়ি আছে, সো এইখানে রিক্সাওয়ালাস আছে, টঙ্গাওয়ালাস আছে। টঙ্গা হলো গিয়ে রিক্সার মতোই কিন্তু হাত দিয়ে টানা হয়। জিপস আছে, ট্র্যাক্টার্স আছে, ট্রাক ড্রাইভার আছে, সেগুলোই যে নন ফার্মিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এবং এগুলোই দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো বা বইয়েও দেওয়া আছে সেম, আমি বই থেকেই এটা কাট করে এখানে লাগিয়েছি। সো আমি বেসিক্যালি অফলাইন ব্যাচ স্টার্ট করছি, তো তোমরা কেউ যদি ইন্টারেস্ট থাকো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এপ্রিল থেকে নিউ সেশনে ব্যাচ স্টার্ট হচ্ছে। সো থ্যাংক ইউ, আশা করি আমি বুঝাতে পেরেছি। সো এটা বেসিক্যালি একটা স্টোরি মোডের চ্যাপ্টার, সেজন্য সেটাকে যদি আমি স্টোরি মোডে বুঝাই তো তোমাদের টার্মগুলো মনে রাখতে পারবে না, কিন্তু তোমরা যখন পড়বে, যদি তোমাদের ইন্টারেস্ট লাগে তোমরা স্টোরি মোডে পড়ো। আর আমি চেষ্টা করেছি যে যত ছোটো করে চ্যাপ্টারটা বোঝানো যায় এবং যত ভালো করে বোঝানো যায়। সো থ্যাংক ইউ, আশা করি সবাই ভালো আছো। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট।